আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির অনুশীলনীর সর্বশেষ ক্লাস নিয়ে। শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা অনুশীলনীর ৮ নম্বর প্রশ্ন আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো এই আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা ৫টা নিয়ম আলোচনা করেছিলাম। ৫টা ক্লাসে এক একটা করে নিয়ম আমরা আলোচনা করেছি। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে এই যে দেখো শিক্ষার্থী, এটা হচ্ছে নিয়ম 5 অর্থাৎ রুল 5, এটা হচ্ছে রুল 4, এটা হচ্ছে রুল 3, এটা হচ্ছে রুল 2 এবং সর্বশেষ এটা হচ্ছে রুল 1। এই প্রত্যেকটা রুল যদি তোমরা কমপ্লিট করো তাহলে অবশ্যই আংশিক ভগ্নাংশ জাতীয় যাবতীয় সকল প্রবলেমগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই ৮ নাম্বারের ২ নাম্বারটা ফার্স্ট অফ অল ট্রাই করছি। আগে আমাদের দেখতে হবে স্যার ২ নাম্বারটা প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ। কারণ আমরা জানি আংশিক ভগ্নাংশের নিয়মের মধ্যে প্রথম ৪টা হচ্ছে প্রকৃত আর লাস্ট একটা হচ্ছে অপ্রকৃত। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু হরের মধ্যে x এর মাত্রা হচ্ছে ২ আর লবের মধ্যে x এর মাত্রা যেহেতু ৩, তাহলে আমরা বুঝতেই পারছি হরের তুলনায় যেহেতু লবের মধ্যে x এর মাত্রা বেশি, তাহলে অবশ্যই এটা অপকৃত ভগ্নাংশ। অপকৃত মানে হচ্ছে আমাদের নিয়ম নাম্বার ৫ এর মধ্যে পড়েছে। সো নিয়ম নাম্বার ৫ এর মধ্যে আমরা জানি কিভাবে অপকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে, স্যার আমরা দেখতে পাচ্ছি এই x³ + 1 কে যদি স্যার আমি হর x² + 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা x পাবো এবং এটাকে আমরা সামনে রেখে বাকিটা আমরা আমাদের মতো করে সাজাবো। তা আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে x এর মাত্রা হচ্ছে ২। যদি x এর মাত্রা ২ হয় এবং কোনো ধরনের পুনরাবৃত্তি বা হোল স্কয়ার যদি না থাকে তখন আমরা সেটা দেখতে পারি আমাদের ৩ নাম্বার নিয়মের মধ্যে চলে যায়। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের একঘাত বিশিষ্ট বহুপদী রাশি এই যে x + b অথবা এরপর হচ্ছে cx + d ইত্যাদি আকারে আমাদেরকে উৎপাদকগুলা লিখতে হয়। সো আমরা এখানে সেজন্য আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে এই যে বাকি x² + 1 উৎপাদকের জন্য আমরা আমাদের একঘাত বিশিষ্ট বহুপদী রাশি x + b নিয়ে এটাকে আমরা ১ নম্বর ইকুয়েশন দিয়ে দিব। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে শিক্ষার্থীরা, এই যে বাম পাশে যেই ইয়াটা রয়েছে, হরটা রয়েছে, সেটা দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করব। অর্থাৎ এই পুরাটাকেও গুণ করব, এক্সটাকেও গুণ করব এবং এই যে প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা পদকে গুণ করে তোমাদেরকে দেখাই, যেমন আমরা এটার সাথে যদি গুণ করি x² + 1 কে যদি গুণ করি তাহলে ভালো করে দেখো আমাদের এই যে x² + 1 x² + 1 এটা ক্যান্সেল হয়ে গেল এবং ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমাদের শুধুমাত্র এই অংশটা থাকবে এবং সেটা দেখো এখানে বসে গেছে। একইভাবে আমরা বাকি দেখো এই x এর সাথে যখন আমরা এই x² + 1 কে গুণ দিব তাহলে x এর সাথে এটা গুণ অবস্থায় বসবে, যেমনটা এখানে ঘটেছে। আবার একইভাবে আমরা যখন এই x² + 1টা এটার সাথে গুণ দিব তাহলে তোমরা একটু দেখো এখানে কি ঘটে। এখানেও সেম, এটা ক্যান্সেল হয়ে শুধুমাত্র এই x + b টা বসেছে। সো এটা হচ্ছে আমাদের ২ নাম্বার ইকুয়েশন। এখন আমরা এই ২ নাম্বার ইকুয়েশনের মধ্যে x এর জায়গায় এমন কতগুলা মান বসাবো যেটার জন্য আমরা আমাদের যে ধ্রুবক পদগুলা নিয়েছিলাম, ধ্রুবক পদ একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, এই মানগুলো আমরা কিন্তু ইজিলি পেয়ে যাব। সো এই জিনিসটাকে তুমি একটু গুণ করে লিখতে পারো যাতে পরবর্তীতে সহগ সমীকৃত করতে তোমার জন্য ইজি হয়। যেমন আমরা x দিয়ে এটাকে গুণ করে দিলাম তাহলে আমরা এই x³ + x পেলাম। একইভাবে আমরা এই জিনিসটাকে নরমালি লিখলাম। লিখার পর আমরা এবার x³ গ্রুপ আলাদা, x গ্রুপ আলাদা এবং ধ্রুবক গ্রুপকে আমরা আলাদা করে লিখতে পারি। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো x³ এটা আলাদা, x এবং এই যে x, এই দুইটা থেকে যদি স্যার আমি x টাকে কমন নিই তাহলে থাকবে এখানে a আর এখানে এই x যেহেতু নাই তাহলে a আর এখানে থাকবে 1 অর্থাৎ a + 1। এরপর আমরা ধ্রুবক পদটাকে একদম সব শেষে দিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ শুধুমাত্র আমরা এখানে এই অংশের মধ্যে একটা কাজ করেছি, সেটা হচ্ছে কি এখান থেকে আমরা x টাকে কমন নিয়েছি, বাকিটা সবগুলা সেম আছে। এবার আমরা ২ নাম্বার সমীকরণে যদি ওই যে আমাদের কাঙ্ক্ষিত যে ২ নাম্বার সমীকরণ, এখানে যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে ভালো করে দেখো এটা 0 হচ্ছে। এটা 0 দিয়ে স্যার এগুলাকে গুণ করলে এটা সম্পূর্ণটাই 0 হয়ে যাবে এবং এই 0 এর সাথে এই 1 এ গুণ করলে সেটাও 0 হয়ে যাবে। অর্থাৎ যেখানে যেখানে x ছিল সেখানে ভালো করে দেখো সব জায়গায় 0 হয়েছে কিনা। তো 0 হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই পুরাটা 0 হয়ে গেল, দেন এই পুরো অংশটাই 0 হয়ে গেল আর এটাও 0 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এই 1টা থাকলো আর এখানে একটা শুধুমাত্র b থাকলো, আর তেমন কিছু নয়। অর্থাৎ b = 1। এখন b এর মান যেহেতু স্যার আমরা পেয়ে গেছি তাহলে বাকি মানগুলো আমাদের জন্য বের করা একদম ইজি, শুধুমাত্র একটা এর মান হলেই হবে।
সো তুমি এখানে একটা কাজ করতে পারো, স্যার এক্স এর সহগকে সমীকৃত করতে পারো। তো এক্স এর সহগ সমীকৃত করলে মূলত আমাদের কি করতে হবে, বাম দিকে কি এক্স নাই, বাম দিকে অবভিয়াসলি এক্স আছে, তবে তার সহগটা শূন্য ছিল, অর্থাৎ 0 × এক্স ছিল। তো আমরা এখানে ডান পাশে এক্স এর সহগ দেখতে পাচ্ছি a+1 আর বাম দিকে এক্স এর সহগ দেখতে পাচ্ছি 0, তাহলে অবভিয়াসলি এই a+1 = 0 হয়ে আমরা দিয়ে দিলাম, দেন আমরা এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা এ এবং বি এর মানটা যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সমীকরণ 1 নম্বরে যদি বসিয়ে দিই, তাহলে ভালো করে দেখো এ এবং বি এর মানটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে দেখো মাইনাস, এই মাইনাসটা এক্স এর সাথে গুণ হয়ে মাইনাস এক্সই, দেন আমরা মাইনাসটা কমন নিলাম, কমন নেওয়ার পর এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হয়ে গিয়ে একসাথে তোমরা দেখতে পাচ্ছ মাইনাস, এবং এটা হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। অথবা তোমরা চাইলে আরেকটা করতে পারো ভাগ পদ্ধতিতে, যেমন এই যে দেখো আমরা এখানে এই যে x³ + 1 এটাকে যদি আমরা x² + 1 এটা দিয়ে আমরা ভাগ করি, তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ x² + 1টা x³ + 1 এর মধ্যে শুধু x বাড়ি যাচ্ছে, অর্থাৎ x² দিয়ে আমাদের ভাগের যে নিয়ম x³ কে ভাগ করলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনলি x হচ্ছে, কারণ এই যে x³ এটাকে যদি আমরা x² দিয়ে ভাগ করি তাহলে অবভিয়াসলি উপর একটা x থেকে যাবে, এই যে x। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, আমরা ওই x দিয়ে আমরা সম্পূর্ণ যে ভাজ্যটা আছে সেই ভাজ্যটাকে আমরা গুণ দিব, এই x দিয়ে এই x² + 1 কে গুণ দিলে অবভিয়াসলি x³ + x হয়। এবং এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, আমরা বিয়োগ করি, বিয়োগ করলে সাধারণত এই সাইনটা নেগেটিভ হয়ে যায় আর এই সাইনটাও নেগেটিভ হয়ে যায়, তাহলে এই x³ ক্যান্সেল। এবার এই যে -x এটা বসে গেল আর এই যে +1টা বসে গেল, এবং মূলত এটাই আমরা এই জিনিসটাকে সামনে লিখে আমরা হরের মধ্যে এই x² + 1টাকে লিখব আর লবের মধ্যে -x এবং +1 এটাকে লিখে দিলাম। দেন পরবর্তীতে আমরা এখান থেকে মাইনাসটা কমন নিয়ে পরবর্তীতে মাইনাস এবং প্লাসটা গুণ করে দিলেই আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তবে এটা মাথায় রাখতে হবে, আমাদের ভাগফল হচ্ছে x আর ভাগশেষ হচ্ছে -x + 1। তো ভাগফলটাকে সামনে লিখতে হবে আর ভাগশেষটাকে লবের মধ্যে লিখতে হবে, আর আমাদের যেটা ভাজ্য x² + 1 এই x² + 1টাকে ছাড় হরের মধ্যে লিখতে হবে। আশা করছি তোমরা এই 2 নাম্বারটা বুঝতে পেরেছো। আমাদের যে বাকি 1 নাম্বারটা আছে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে তোমরা জানো আমাদের একটি অনলাইন পেইড কোর্স সাইকেল 2 মের 1 তারিখ থেকে শুরু হবে। তোমরা যারা আমাদের সাইকেল 2 মের 1 তারিখের ওইটাতে ভর্তি হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা সাইকেল 1 এর মতো শেখানো ম্যাথ এবং সায়েন্স এই দুইটা বিষয় কভার আপ করব। অথবা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের পাশাপাশি আমাদের আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। ইতিমধ্যে যারা সাইকেল 1 কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো কিভাবে আমরা তাদেরকে সার্ভিস প্রোভাইড করেছি। আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। সো তোমরা আর দেরি না করে অবশ্যই সাইকেল 1 এ যুক্ত হয়ে যাও। অবশ্যই মের 1 তারিখে যুক্ত হওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। আর আমাদের আরেকটি সেকেন্ড চ্যানেল রয়েছে আরফাত স্যার, সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা সেখানেও কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে থাকি। আর আমাদের ফেসবুক পেজ আরফাত একাডেমি, সেটার সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে। এবং আরফাত একাডেমি এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করবা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে আরফাত একাডেমির, সেই গ্রুপের সাথে তোমরা যুক্ত থাকবা। এবং সেই গ্রুপে আসলে তোমরা অবশ্যই আমাদের পেইড কোর্সে কিভাবে যুক্ত হতে পারো তার যে গুরুত্বপূর্ণ নোটিশটা, এই নোটিশটা তোমরা পেয়ে যাবে। এটা ভালোভাবে দেখে আমাদের কোর্সে তোমরা জয়েন হতে পারো। আর অবশ্যই বন্ধুদেরকে ইনভাইট করবা। সেক্ষেত্রে এবার চলো আমরা আমাদের যে প্রথম 8 নাম্বারের যে প্রথম ভগ্নাংশটি রয়েছে আমরা এটিকে আংশিক ভগ্নাংশে কভার আপ করব। সেক্ষেত্রে তার আগে আমাদেরকে জানতে হবে এটা কোন নিয়মের মধ্যে পড়েছে। যেমন আমরা যদি এই ইয়াটা দেখি, এই ভগ্নাংশটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে x এর ঘাত 1 তবে পুনরাবৃত্তি ঘটেছে, আবার এখানে x এর ঘাত 2 সেখানেও পুনরাবৃত্তি ঘটেছে। সো আমরা দেখতে পাচ্ছি রুলস 2 এবং 4 এর মধ্যে পড়েছে। আমরা এগুলো একটু মুছে দিই। ফার্স্ট অফ অল এগুলো মুছে দিলে আমরা বুঝতে পারবো রুলস 2 এবং 4 এই জিনিসটা কিরকম। সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে রুলস 2 আর এটা হচ্ছে রুলস 4। দেখো এখানে পুনরাবৃত্তি ঘটেছিল, পুনরাবৃত্তি ঘটলেই পুনরাবৃত্তি ছাড়াওয়ালা একটা অংশ আর পুনরাবৃত্তি ওয়ালা একটা অংশ। একইভাবে এখানে ঘাতের মধ্যে পুনরাবৃত্তি ছাড়া একটা অংশ, পুনরাবৃত্তি ওয়ালা একটা অংশ। তবে অবশ্যই যেহেতু এখানে x এর পাওয়ার 2 তাহলে অবশ্যই আমাদেরকে ওই যে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি x + b cx + d ex + f এভাবে আমাদের লিখতে হবে। সো আমরা দেখো এভাবে লিখছি
আমরা ফার্স্ট অফ অল এই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের জন্য আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে এখানে মূলত এক্স মাইনাস ওয়ান একটা হবে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার একটা হবে। সেক্ষেত্রে এর পরবর্তীতে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, এক্স মাইনাস ওয়ানের জন্য আমরা একটা ধ্রুবক, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের জন্য একটা ধ্রুবক। কেন? 2 নাম্বার রুল যেটা ছিল সেখানে কোনো একঘাত বিশিষ্ট বহুপদী ছিল না, জাস্ট এক একটা উৎপাদকের জন্য এক একটা ধ্রুবক আমরা নিয়ে নিলে হইতো। কিন্তু পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, যেহেতু এখানে এক্স এর মাত্রা 2, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জন্য একটা ধ্রুবক নিতে হবে, তবে সেটা হচ্ছে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার পুনরাবৃত্তির জন্য আরেকটা ধ্রুবক নিতে হবে, সেটা হচ্ছে ex প্লাস f। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে ax প্লাস b কেন নেয় নাই? কারণ এখানে a এবং b তারা আগে থেকেই ধ্রুবক নিয়ে ফেলেছে, বিদায় এখানে cx প্লাস d আর এখানে ex প্লাস f নিতে হয়েছে বাধ্য হয়ে। সুতরাং তোমরা একটু দেখো, আমি জিনিসটা আবার ক্লিয়ার করছি তোমাদের জন্য। এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ারের জন্য পরপর একটা নর্মাল আর একটা পুনরাবৃত্তির জন্য দুইটা আমরা ধ্রুবক নিয়ে ফেলেছি। একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারের জন্য একটা নর্মাল এবং আরেকটা পুনরাবৃত্তির জন্য আমরা দুইটা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি আমরা উৎপাদক হিসেবে ধ্রুবক হিসেবে ধরে নিলাম। এখন আমাদের দেখো কয়টা রাশির মান বের করতে হবে, এ বি সি ডি ই এফ, অর্থাৎ ভালো করে দেখো টোটাল 6টা ধ্রুবকের মান আমাদের বের করতে হবে। এটা কিন্তু এতটা ইজি নয়, সো এটা অনেকটা টাফ। আশা করছি এটা তোমরা অবশ্যই বাসায় করবে। জাস্ট আমি তোমাদেরকে কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করতে পারো এবং বুঝিয়ে দিচ্ছি। স্যার এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, যেহেতু আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম ধ্রুবক আকারে, পরবর্তীতে ওই ধ্রুবকের মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। এখন আমাদের যে করণীয়টা থাকে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা পদকে আমরা এটা দিয়ে গুণ করে দিই। এখন প্রত্যেকটা পদকে এটা দিয়ে গুণ করলে তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো বাম দিকে শুধুমাত্র এই এক্স প্লাস ওয়ানটা থাকবে। ইয়েস, আবার দেখো এই এক্স মাইনাস ওয়ানের সাথে যদি স্যার আমরা এটাকে গুণ করি, তাহলে এখানে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে কি, এই এক্স মাইনাস ওয়ান এবং এটা ক্যান্সেল হয়ে গিয়ে এখানে আরেকটা এক্স মাইনাস ওয়ান থাকবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা একটু আমি একটু জুম আউট করি শিক্ষার্থীরা, এখানে আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। ওকে, আর আমি পেন সাইজটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, ডান। এবার দেখো শিক্ষার্থীরা, এটা ক্যান্সেল হয়ে গিয়ে এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান এবং এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই দুইটা দেখো এর সাথে বসেছে কিনা, এই যে এর সাথে ভালো করে দেখো বসেছে। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, আমরা এবার এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। এবার আমরা যদি স্যার বিএডটার সাথে গুণ করি, তাহলে এই বিএডটার সাথে গুণ করলে আমরা একটু পেনটা চেঞ্জ করি। এই যে দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ক্যান্সেল, শুধুমাত্র এটা থাকবে। আর এই যে বিটা গুণ হয়ে এই যে ভালো করে দেখো হয়ে গেল। এরপরে আমরা আরেকটা অংশের সাথে গুণ করে দেখি, যেমন আমরা এটা একটু আগে একটু মুছে দিই। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা ক্যান্সেল করলে এখানে আরেকটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে, এবং এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এটা আর যে সি এক্স প্লাস ডি, এই যে দেখো সবগুলা একসাথে গুণ হয়েছে কিনা ভালো করে দেখো। এবং আমাদের সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষার্থীরা, আমরা আগে এই অংশটা একটু মুছে ফেলি। ওকে, মুছে ফেললাম। দেন দেখো এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ক্যান্সেল, শুধুমাত্র এই অংশটা আর ex প্লাস এফ, এই দুইটা গুণ হয়ে ভালো করে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের। এবার আমরা 1 নাম্বার সমীকরণ যেটা ছিল সেখান থেকে সবগুলো মুছে দিলাম। অর্থাৎ মূলত আমরা যে কাজটা করেছি 1 নংয়ের উভয় পক্ষে, অর্থাৎ প্রত্যেকটা পদকে আমরা 1 নাম্বারের বাম দিকে যেই হরটা ছিল সেই হর দিয়ে মূলত আমরা গুণ করেছি। এই যে দেখো এই রাশিটা দিয়ে আমরা মূলত সবগুলা পদকে গুণ করেছি। সো এটা অবশ্যই একটু মাথায় রাখবা, এই রাশিটা দিয়ে আমরা সবখানে গুণ করেছি। ঠিক আছে, এখন আমরা যে 2 নাম্বার ইকুয়েশনটি পেলাম, এই 2 নাম্বার ইকুয়েশনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত আমরা x এর জায়গায় ভিন্ন ভিন্ন মান বসিয়ে যে 6টা আমরা ধ্রুবক বসিয়েছি, প্রত্যেকটা ধ্রুবকের মান আমরা বের করব। তার আগে এখানে আরেকটা কাজ করতে পারো তোমরা, সেটা হচ্ছে কি, পূর্বের মতো প্রত্যেকটা ইয়াকে x টু দি পাওয়ার 5 এরপর x টু দি পাওয়ার 4 প্রত্যেকটা সহগ তোমরা আলাদা করে ফেলো। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখো। আমরা সর্বপ্রথম এখানে যে সূত্রগুলো পড়েছে, যেমন এটা একটা সূত্র, সেক্ষেত্রে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটা আমরা করে ফেললাম। এই যে দেখো এটা আমরা করেছি। এরপর এটাও a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, সেটাও আমরা এই যে দেখো সূত্র করেছি। এরপর এটাও a প্লাস বি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, সেটাও সেক্ষেত্রে আমরা এই যে দেখো করে ফেলেছি সূত্র। এবং এখানে সর্বশেষ এটাও হচ্ছে স্যার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, সেটাও আমরা করে ফেলেছি। অর্থাৎ আমরা 4টা সূত্র পড়েছে, 4টা সূত্রই কমপ্লিট করেছি। এর পরবর্তীতে আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমরা এই অংশটা একটু লিখে দিলাম। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমরা এই যে
সূত্রগুলাকে আমরা গুণ করব। এই যে x+1 দিয়ে এই পুরোটাকে x+1 দিয়ে এই পুরোটাকে যখন গুণ করলাম তখন আমাদের গুণফলটা এসেছে এই যে এতটুকু। এরপরে আমরা শিক্ষার্থীরা এই অংশটা থাকলো, বি এর অংশটা থাকলো। এখন আমরা এই x² মাইনাস 2x+1 অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে গুণফলটা সেই গুণফলটা হচ্ছে স্যার সেক্ষেত্রে এটা, অর্থাৎ সম্পূর্ণটা গুণ করতে হবে। একইভাবে আমরা যদি স্যার এই যে দেখো, আচ্ছা এরপর আর গুণ করার দরকার নেই, জাস্ট এতটুকু রেখে দিলে হবে, পরবর্তীটা আমরা এরপরে করছি। তাহলে আমরা এই x-1 এর সাথে এই হলুদ পুরো অংশটা যদি গুণ করে দিই তাহলে আমরা এই পুরো হলুদ অংশটা পাবো। একইভাবে দেখো এই x² মাইনাস 2x+1 এর সাথে যদি x²+1 অর্থাৎ এই নীল অংশটা গুণ করি তাহলে আমরা এটা পাবো। এবার আমরা এই এ দিয়ে সম্পূর্ণ এটাকে গুণ করে দিব, তাহলে সেক্ষেত্রে আমরা যে ইয়াটা পাচ্ছি সেটা হচ্ছে সেক্ষেত্রে এটা। এরপর আমরা বি দিয়ে এই পুরোটাকে গুণ করে দিব, তাহলে সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা, ও আচ্ছা আমরা তার আগে একটু ক্যালকুলেশন করে ফেলি। আমরা এখানে এর এই জায়গায় x² 2x³ এরপর x⁴ অর্থাৎ আমরা সবগুলাকে একটু সাজিয়ে লিখেছি। একইভাবে আমরা এই জায়গায় সবগুলা যে রাশি রয়েছে সবগুলা রাশিকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। এবার আমরা ডিরেক্টলি গুণ করে দিব, তাহলে গুণটা একটু দেখো সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে এই যে দেখো এর সাথে সম্পূর্ণ এই অংশটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এই যে এর সাথে সম্পূর্ণ এতটুকু পর্যন্ত আমরা পাচ্ছি। এরপর আমরা বি এরটা দেখাচ্ছি, বি এরটার জন্য আমি এখানে আরেকটা কালার নিচ্ছি দেখো। একইভাবে আমরা যদি এই বি এর সাথে এই অংশটাকে গুণ করে দিই তাহলে আমরা এই বি এর সাথে এই যে এই অংশটা পাচ্ছি। একইভাবে আমরা পরবর্তীতে ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এখানে দুইটা আছে শিক্ষার্থীরা, একটা হচ্ছে এই যে সিএক্স এর সাথে এই পুরোটাকে গুণ করতে হবে। তাহলে এই যে দেখো সিএক্স এর সাথে যদি আমরা এই পুরোটাকে গুণ করে দিই তাহলে আমাদের এই যে সি পর্যন্ত এসেছে। একইভাবে আমরা যদি ডি এর সাথে যদি ওই পুরোটাকে যদি আবার গুণ করে দিই নীল অংশটাকে, তাহলে এই যে ডি এর সাথে এই পুরোটা গুণ করার পর এতটুকু হয়েছে। এবং এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে শিক্ষার্থীরা, আমরা এই ইএক্স দিয়ে এই অংশটাকে গুণ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট এসেছে এতটুকু। একইভাবে আমরা এফ দিয়ে যদি স্যার আমরা এই পুরোটাকে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট এসেছে এতটুকু পর্যন্ত। অর্থাৎ সবগুলা মান তোমাদের বুঝতে হবে। এই যে হলুদ অংশটা হচ্ছে এ দিয়ে গুণ করেছি, আর সবুজ অংশটা হচ্ছে আমরা বি দিয়ে গুণ করেছি। এরপরে আমাদের নীল অংশটা হচ্ছে আমরা সি দিয়ে গুণ করেছি। একইভাবে পরের নীল অংশটা আমরা ডি দিয়ে গুণ করেছি, এবং পরবর্তীতে গোলাপি অংশটা হচ্ছে ই দিয়ে, এবং সর্বশেষ গোলাপি অংশটা হচ্ছে স্যার এফ দিয়ে। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, আমি যেভাবে দেখিয়েছি সেম ওইভাবে করার চেষ্টা করবে, না হয় তোমরা ভুলে যাবে শিক্ষার্থীরা। আমরা এই অংশগুলো একটু মুছে দিই এখন এগুলো আমাদের দরকার নাই। আমরা এর পরবর্তীতে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা নর্মাল সিস্টেমেটিক্যালি জাস্ট একই জাতীয় রাশিগুলোকে আমরা একসাথে করে ফেলবো। ওকে, এবার তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো স্যার x⁵ জাতীয় কে কে আছে, যেমন এটা x⁵, এরপরে আরেকটা x⁵ আছে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো আরেকটা এই যে এটা x⁵, এদেরকে আমরা একসাথে রেখেছি। ওকে, একইভাবে বাকি যে দেখো x⁴ কে কে আছে দেখো, এই যে সবগুলাকে আমরা একসাথে এই যে x⁴ গুলাকে আমরা একসাথে সাজিয়েছি। এরপর x³ কে কে আছে তাদেরকে দেখো, এই যে x³ জাতীয় গুলাকে আমরা একসাথে সাজিয়েছি, সবগুলো x³। এরপর আমরা মনে করো শিক্ষার্থীরা x² গুলোকে আমরা এই যে একসাথে সাজিয়েছি, যেগুলো x² ছিল সবগুলোকে আমরা একসাথে এই যে একসাথে সাজিয়েছি। এবং এরপর হচ্ছে x জাতীয় যেগুলো আছে তাদেরকেও আমরা একসাথে সাজিয়েছি। এই যে স্যার এগুলা সবগুলা x জাতীয়, আর ধ্রুবকগুলোকে আমরা আলাদা করে লিখেছি। এই যে এগুলো হচ্ছে কোনো x বা x² বা x³ এগুলা নাই, অর্থাৎ সবগুলোকে আমরা আলাদা আলাদাভাবে সাজিয়েছি। এরপর আমরা x³ কমন নিয়ে আমরা এই অংশটা পেলাম, এরপর আমরা x4 কমন নিয়ে আমরা এই অংশটা পেলাম, এরপর আমরা x³ কমন নিয়ে এই অংশটা পেলাম, এরপর আমরা x² কমন নিয়ে আমরা এই অংশটা পেয়েছি, সর্বশেষ x কমন নিয়ে আমরা এই অংশটা পেয়েছি। আর এটা হচ্ছে স্যার আমাদের ধ্রুবক পদ। এখন এটার সাথে আমাদেরকে বুঝতে হবে স্যার কার সাথে কে রয়েছে। আমি এই অংশটা জাস্ট একটু মুছে দিচ্ছি কারণ এটা আমাদের এখন লাগবে। সেটা হচ্ছে এখানে সেক্ষেত্রে আদৌ সবগুলা মান ছিল, যেমন x⁵ আদৌ ছিল, সেটা হচ্ছে 0 এর সাথে গুণ। একইভাবে x⁴ ও ছিল, একইভাবে x⁵ও ছিল, একইভাবে x² ও ছিল।
আচ্ছা, এটা আমি লিখতে পারছি না। আচ্ছা, আমি এটাকে একটু উপরে করে লিখছি। প্লাস এখানে 0.x² ছিল। আর এখানে কিছু নাই, দ্যাট মিন্স 1 আছে। এখানে প্রত্যেকটা এবার আমরা কি করব, এদেরকে সহগ সমীকৃত করে লিখব। সহগ সমীকৃত করে আমরা এর পরের অংশের মধ্যে লিখতে পারবো। তার আগে তোমরা একটু দেখে নাও। এই যে দেখো, x⁵ এর সহগ হচ্ছে এখানে a + c, আর এখানে হচ্ছে 0। একইভাবে তোমরা যদি দেখো, এটা হচ্ছে স্যার x⁴ এর সহগ, আর এখানে x⁴ এর সহগ হচ্ছে 0। একইভাবে শিক্ষার্থীরা তোমরা এর পরেরটা দেখো, এটা হচ্ছে স্যার x³ এর সহগ, এবং এখানে x³ এর সহগ হচ্ছে 0। একইভাবে স্যার এটা হচ্ছে x এর সহগ, সরি x² এর সহগ, আর এখানে x² এর সহগ হচ্ছে 0। এবং একইভাবে শিক্ষার্থীরা এটা হচ্ছে x এর সহগ, তবে এখানে x এর সহগ হচ্ছে স্যার এই যে 1, আর সর্বশেষ যেটা ধ্রুবক স্যার এটা হচ্ছে ধ্রুবক পদ, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে অনলি 1। অর্থাৎ প্রত্যেকটা সহগকে আমরা আলাদা আলাদা করে লিখলে এই যে দেখো স্যার টোটাল 5টা সমীকরণ পাবো, 6টা সমীকরণ পাবো, 4, 5, 6, 7, 8, 9, এই 6টা সমীকরণ আমরা পাবো প্রত্যেকটা সহগকে আমরা আলাদা করে লিখলে। আর তার আগে আমরা এখানে একটা কাজ করে দিতে পারি। 2 নাম্বার ইকুয়েশনে আমরা যদিও বলেছিলাম মান বসাবো, 2 নাম্বার ইকুয়েশনে আমরা যদি স্যার x এর জায়গায় 1 বসিয়ে ফেলি, তাহলে ভালো করে দেখো x এর জায়গায় 1 বসালে সবগুলো মূলত 0 হয়ে যাচ্ছে। যেমন a 0 হয়ে যাচ্ছে, এরপর এটা পুরোটা 0, এটা পুরোটা 0, অর্থাৎ 4b = 2 থাকছে। এই যে 4b = 2, দেন আমরা সেখান থেকে b এর মানটা হাফ পেয়ে গেলাম। এবার এখানে যে 6টা সমীকরণ পেয়েছো সেক্ষেত্রে এখান থেকে 4টা সমীকরণ নিয়ে, যে কোনো 4টা সমীকরণ নিয়ে তোমাদের কাজ করতে হবে। তুমি কিন্তু শুধুমাত্র একটা বি এর মান পেয়েছো, আরো কিন্তু 5টা ধ্রুবকের মান তোমার লাগবে। সো এখান থেকে কোন 4টা সমীকরণ নিয়ে তুমি কাজ করবে সেটা তুমি জানো, তবে এখানে একটা মুখ্য বিষয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই a + c এর মান যেহেতু 0, এটা আমাদের জন্য একটা বোনাস। এটা আমরা যে কোনো জায়গায় ইউজ করে দিতে পারবো। তো ফার্স্ট অফ অল একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা 6 নাম্বার সমীকরণ থেকে আমরা লিখলাম, এই 6 নাম্বার সমীকরণ থেকে পাই বলে লিখলাম, এবং সেখানে আমরা লিখে জাস্ট 6 নাম্বার থেকে দেখো এখান থেকে যদি আমরা 2টা কমন নিয়ে ফেলি, এই 2টা কমন নিয়ে ফেললে a + c, এবং এই a + c এর মান কিন্তু আমাদের এই 4 নাম্বার সমীকরণের মধ্যে 0, এবং সেখান থেকে আমরা বসিয়ে আমরা এই যে 10 নাম্বার সমীকরণটা পেলাম। এরপর আমরা তাহলে 6 নাম্বার সমীকরণ নিয়ে আমরা কাজ করে ফেলেছি, আরো 3টা নিয়ে কাজ করতে হবে। এবার আমরা 8 নাম্বার সমীকরণ হতে পাই বলে লিখলাম, তাহলে 8 নাম্বার সমীকরণ নিয়েও আমরা কাজ করে ফেললাম, এবং আমরা সেখানে এই যে দেখো a + c, এই দুইটাকে যখন আমরা একসাথে লিখলাম, এই a + c এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম, কারণ আমাদের 4 নাম্বার সমীকরণের মান। একইভাবে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমরা এখানে দেখো আমরা 10 নাম্বার সমীকরণে -2d + e পেয়েছিলাম, এখানে দেখো -2d + e, এদেরকে যখন আমরা একসাথে লিখলাম, তার মান যে 0, সেই 0টাও আমরা এখানে বসিয়ে দিলাম, এবং আমরা এখান থেকে ইজিলি কিন্তু f এর মানটা পেয়ে গেলাম। অলরেডি a b c d e f, এখান থেকে অলরেডি f এর মান বের করা শেষ, b এর মানও বের করা শেষ। এবং এখানে আমরা 2টা সমীকরণ কাজে লাগিয়েছি, a + c = 0, এটা হচ্ছে 4 নাম্বার, -2d + e = 0, এটা হচ্ছে স্যার আমাদের 10 নাম্বার সমীকরণ। পরবর্তীতে এই 10 নাম্বারটা আমাদের আবারও কাজে লাগবে, সেটা আমরা পরে দেখব। এবার আমরা 9 নাম্বার সমীকরণ থেকে লিখলাম, তাহলে 9 নাম্বারটাও আমরা অলরেডি বসিয়ে দিলাম। তোমরা দেখো এই 9 নাম্বারটা নিয়েও আমরা অলরেডি কাজ করে ফেললাম। তাহলে এই 9 নাম্বার সমীকরণ থেকে পাই বলে আমরা 9 নাম্বার সমীকরণ থেকে যেটা পেয়েছি সেটা লিখলাম, এবং এখানে দেখো এই b এর মান হচ্ছে, b এর মান আমরা হাফ বসিয়ে দিলাম, এবং f এর মান -1/2 বসিয়ে দিলাম, এবং সিস্টেমেটিক্যালি +1/2 -1/2 ক্যান্সেল, তাহলে a + d এর মান হচ্ছে 1। এবার আমরা আরেকটা সর্বশেষ 5 নাম্বার নিয়ে কাজ করছি, তুমি চাইলে 7 নাম্বার নিয়েও করতে পারো, সেটা তোমার বিষয়। স্যার আমরা 5 নাম্বার নিয়ে কাজ করলাম, এবং এখানে আমরা সবগুলা আমাদের যে মান ইনপুট দেওয়ার পর এখানে ভালো করে দেখো, এই যে -a + d, এটা কিন্তু আমরা 11 নম্বরে এর মান পেয়েছিলাম কত, 1। এই -a + d এটাকে একসাথে লিখে এর মান আমরা 1 বসিয়ে দিলাম, এরপর b এর মান আমরা হাফ বসিয়ে দিলাম, এরপর -2c, যাই হোক সেখান থেকে যদি আমরা এই অংশটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা c এর মান পাচ্ছি 3/4, তাহলে এই c এর মানও কিন্তু চলে এসেছে। এই c এর মানটাও আমরা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আমরা এখন 10, 11 এদের সাহায্য নিয়ে বাকি মানগুলো বের করতে পারি। যেমন আমরা এই 4 নম্বরে যদি সি এর মানটা বসিয়ে দিই, তাহলে দেখো এই যে 4 নম্বরে সি এর মানটা বসিয়ে দিলে এর মানটা তুমি ইজিলি পেয়ে যাচ্ছ, এবং আমরা সি এর মান বসিয়ে দেওয়ার পর এর মান পেলাম এই যে এটা, এবং তোমরা সেটা একটু দেখো, এই যে এর মানটা আমি ক্রস করে দিলাম, এবং তোমরা বাকি 10 এবং 11 এই দুইটা নিয়ে কাজ করলে তোমাদের সর্বশেষ অংশটা চলে আসবে 10 এবং 11। তাহলে দেখো এই 11 নিয়ে আমরা কাজ করলাম, এর মানটা বসিয়ে দিলাম, ডি এর মানটা আমরা পেয়ে গেলাম। একইভাবে 10 নাম্বার আমরা ডি এর মানটা বসিয়ে দিলাম, স্যার ই এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ সবগুলো মান আমাদের কমপ্লিট।
ডি এবং ই সবগুলা মান আমরা পেয়ে গেছি। এবার আমরা সবগুলা মান আমাদের 1 নাম্বার ইকুয়েশনে আমরা বসিয়ে দিচ্ছি। 1 নাম্বার ইকুয়েশনটা কই সেটা একটু দেখো। এই অঙ্কটা একটু জটিল। সবগুলা মান বসিয়ে দেওয়ার পর এই যে দেখো এই ভগ্নাংশটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে স্যার এই 4টা নিচে চলে আসবে। দ্যাটস ইট। এখানে এই 2টা জাস্ট দেখো এই 4টা এই 2টা নিচে চলে আসবে এবং এটাকে যদি ক্যালকুলেশন করো, আমি যদি এখান থেকে 4 লসাগু নিই তাহলে হচ্ছে thrice x + 1 এবং এই 4টা নিচে চলে আসবে, সেটা তোমরা জানো। একইভাবে আমরা যদি স্যার এখান থেকে লসাগু নিই, 2 লসাগু নিলে স্যার x - 1 হচ্ছে এবং পরবর্তীতে এই 2টা নিচে চলে আসছে। এই হলো বিষয় এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে লিখলে হয়ে যাবে এবং এটা হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশের আকার। এবং তুমি চাইলে এখানেও আনসার দিতে পারো অথবা তুমি চাইলে পরবর্তী লাইনের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে আনসার দিতে পারো, একটু ভেঙে লিখেও আনসার দিতে পারো, সেটা তোমার বিষয়। তো আশা করছি শিক্ষার্থীরা বোঝাতে পেরেছি, যদিও ভিডিওর লেন্থ একটু বড় হয়ে গেছে এবং এই অঙ্কটা একটু জটিল, একটু হার্ড টাইপের। সো এটা একটু তোমরা অবশ্যই করবে, বাসায় প্র্যাকটিস করবে এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কোর্সটিতে তোমরা যুক্ত হবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।